দিল্লিতে একটা ডাবল মার্ডার হয় মুকেশ সাক্সেনা আর তার মা শান্তি সাক্সেনার। এটা একটা রিভেঞ্জের কেস মনে হচ্ছিল, কিন্তু ক্রাইম ব্রাঞ্চ হরিশ জয়সওয়ালের কাছ থেকে লিড পায়, যা এই কেসটাকে একটা অন্য মোড় দেয়। আজ রাতে আমরা এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে জানব যে কি ছিল এই ছেলে এবং মাকে খুনের আসল কারণ। সোনাল, তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দাও। তোমার জীবনের সঙ্গে থাকা জয়সওয়াল এখন কোথায়? হরিশ জয়সওয়ালকে খুঁজছি আমরা। হরিশকে আমি 1 বছর আগেই ছেড়ে দিয়েছিলাম। সে আমার জন্য মরে গেছে ভাবুন। সোনাল, হরিশ দুজনকে খুন করেছে, আর আমরা এটা জানতে চাই কেন এই ডবল মার্ডার করেছে। এইসব ব্যাপারে আমি কিছু জানি না। আমি আশ্চর্যও হব না যদি ও এই কাজটা করে থাকে। তো ও একজন ফ্রড আর খুবই নিচু মনের মানুষ। ওইটা তো আমার পোড়া কপাল যে আমি ওকে চিনতে পারিনি। বোকার মতন ভালোবেসে ফেলেছিলাম ওকে। মা বাবা কিছুতেই মানছে না হরিশ। তো ছেড়ে দেবে আমাকে? না, তোমাকে ছাড়তে পারবো না আমি। কিন্তু যদি কখনো বিয়ে করি, বাবা মা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আর পরিবারের আশীর্বাদ ছাড়া তোমার সঙ্গে কখনো আমি সুখে থাকতে পারবো না। আমার কাছে ফ্যামিলি নেই। আমি কষ্ট করে নিজের জীবন তৈরি করেছি, আর হয়তো তোমার মা বাবার তুলনায় আমার কোনো যোগ্যতাই নেই, কিন্তু শুধু এর জন্যই আমি সুখী হতে পারবো না। এরকম ভাবে বলো না হরিশ। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ে নাও যে আমরা নিজেদের মতো করে বাঁচব, না অন্যের হাতের পুতুল হয়ে জীবন কাটিয়ে দেব। ওদের অহংকারের সামনে আমাদের ভালোবাসা বলি দেব। ওর মিষ্টি মিষ্টি কথার সামনে আমি দুর্বল হয়ে গেছিলাম স্যার, কিন্তু ওর আসল রূপটা খুব তাড়াতাড়ি আমার সামনে এসে যায়। 1 নম্বরের মিথ্যেবাদী আর খুবই নোংরা লোক ছিল ও। ওর এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছিলাম আমি, কিন্তু তারপর শুধু আমার কেসটাই ছিল না, ওর এগেনস্টে এরকম আরো অনেক ফ্রড কেস ছিল। কিরকম ধরনের ফ্রড? বিভিন্ন লোকেদের হয়ে লোন অ্যারেঞ্জমেন্ট করতো ও, আর তারপর চিটিং করে তাদের টাকা চুরি করে নিত। সোনাল, তুমি মুকেশ সাক্সেনাকে চিনতে? কই না তো, প্রথমবার নাম শুনছি। মুকেশ হরিশের বন্ধু ছিল, আর আমাদের সন্দেহ যে হরিশ মুকেশকে খুন করেছে, আর ওর মাকেও। আশা করবো যে হরিশ তাড়াতাড়ি ধরা পড়ুক। ওর আর কোনো বন্ধু বা আত্মীয়? আমি আর হরিশের সম্পর্কে কিচ্ছু জানি না। হরিশ জয়সওয়ালের পাঞ্জাবের অ্যাড্রেস আছে, আর কিছু না। আর ওটাও হয়তো ওর মতোই মিথ্যে হবে। তাও একটা টিম পাঠিয়ে দাও পাঞ্জাবে, যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। স্যার। এই দুই বন্ধু হরিশ আর মুকেশ, এদের অতীতে একটা জিনিস তো কমন। ইয়েস স্যার, চিটিং। হরিশ চিটিং করে সোনালকে বিয়ে করেছে, আর মুকেশ চিটিং করে অস্মিতাকে। বানসাল, ইংরেজিতে একটা কথা আছে, দ্য বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। দুজনে একই পথের পথিক। হরিশ জয়সওয়াল? সরি স্যার, আমি তো এই নামটা এর আগে কখনো শুনিনি। পূজা দেবী, এই লোকটির প্রতি আমাদের সন্দেহ তীব্র। মুকেশের কল রেকর্ড দেখে আমরা জানলাম যে হরিশের সঙ্গে রোজ ওর কথা হতো, আর খুনের রাতেও হরিশের সঙ্গে কথা হয়েছে, আর খুনের পরে হরিশের ফোন সুইচ অফ আছে, আর ও ভাড়ার বাড়ি ছেড়েও পালিয়ে গেছে। সত্যি কথা বলতে কি স্যার, আমরা আমাদের দাদাকে কখনো বুঝতেই পারিনি। বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমাদের দেখাশোনা, দোকান আর সংসার সামলাতেই দাদা ব্যস্ত থাকতো। কারা দাদার বন্ধু ছিল, বাড়ির বাইরে কাদের সঙ্গে মিশতো, সেটা না কখনো দাদা আমাদের বলেছে, আর না কখনো আমরা জিজ্ঞেস করেছি। আসলে ওই দাদার রোগটার ব্যাপারে যখন জানতে পারি, তখনই পরিষ্কার হয়ে যায় যে দাদার সঙ্গটা ভালো ছিল না। না স্যার, আমি শান্তিদির ঘরে এই লোকটাকে যাওয়া আসা করতে দেখিনি। কখনো দেখেননি? না স্যার, শান্তিদির ঘরে ততদিনই যাওয়া আসা ছিল যতদিন অস্মিতা বেঁচে ছিল। ও মারা যাওয়ার পর এই মা ছেলে কেমন যেন চুপচাপ হয়ে গেছিল। স্যার, হরিশ জয়সওয়াল আর অস্মিতার মা বাবার মধ্যে কোনোভাবেই কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। হরিশ জয়সওয়ালের রেকর্ডে আর কিছু পাওয়া গেল? না স্যার, ওর সব ফোন রেকর্ডস চেক করেছি। ওর সব ফোন রেকর্ডসই কোনো না কোনো কাজের ব্যাপারে হতো,
কাউকে লোন দেওয়া অথবা লোন নেওয়া। আর ওই পাঞ্জাবের অ্যাড্রেসটা, সেটার কি খবর? স্যার ওখানে ওর মা বাবা থাকে, কিন্তু টিম ওদের থেকে বেশি কিছু পায়নি। সাহেব, হরিশ তো অনেক দিন আগে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন কোথায় আছে ও? অনেক বছর হয়ে গেছে, আমি তো ওকে কোথাও দেখিও নি, আর ফোনে ওর সঙ্গে কোনো কথা হয়নি। কিন্তু বাড়ি কেন ছেড়ে গেছিল? আমার ছেলে ছোটবেলা থেকে একটু আলাদা, চিটিংবাজি করা, মিথ্যে কথা বলা, গুন্ডামি করা, এমনকি প্রায় দিনই পুলিশের হাতে মার খেত অথবা গ্রামবাসীর হাতে, তবু শোধরায়নি। তারপর আমি ওকে বলে দিলাম, এইসব ঝামেলা ছাড়ো, নয়তো বাড়ি ছাড়ো। তারপর স্যার বাড়ি ছেড়ে চলে গেল। খুব অদ্ভুত লাগছে বানসাল, একটা ডাবল মার্ডার হয়েছে আর আমাদের কাছে একটা সিঙ্গেল সূত্রও নেই। হরিশ, 4 দিন হয়ে গেছে অজয় বাড়িতে ফেরেনি, ওর ফোনটাও বন্ধ রয়েছে। আরে সোনা, তোমার স্বামী হলো একজন ড্রাইভার, কোথাও ফেঁসে গেছে, হয়তো ফোনটা খারাপ হয়ে গেছে। কিন্তু আগে এটা কখনো হয়নি। জীবনে তো সব জিনিসই প্রথমবারই একবার না একবার হয়, ধরো এবার প্রথম হলো। আমি পুলিশের কাছে যাব? পাগলের মতো কথা বলো না শীতল, একটু সময় দিয়ে দেখো, হয় ফিরে আসবে নয় ফোন করবে। আর দেখো, ফালতু ফালতু পুলিশের চক্করে পড়ে কি হবে বলো? পুলিশের থেকে দূরেই থাকো। কি হয়েছে হরিশ, কাঁদছে নাকি? হ্যাঁ, সেটা তো হওয়ারই ছিল। কোনো ব্যাপার না, সময়ের ব্যাপার, নিজেকে সামলে নেবে। পাক্কা সামলে নেবে, আমারও কোনো ডাউট নেই দিলীপ, একটুও না। স্যার, নিশান একদম ঠিক বোতলে লাগিয়েছেন। এই রয়্যাল ব্লু মদটা আমাদের রুহিয়ানগরে একটা মদের দোকানে পাওয়া যায়। আর স্যার, আমাদের এই ঘুঘু কালকে গোটা একটা লিটার নিয়ে গেছে স্যার, রয়্যাল ব্লু। হ্যাঁ, এই ছেলেটা তো কালই এসেছিল, 1 বোতল রয়্যাল ব্লু নিয়ে গেল। চোখ সরাবে না ওর থেকে, আবার আসতে পারে। আমি আমার 4টে ছেলেকে এলাকায় লাগিয়ে দিচ্ছি স্যার, নজর রাখার জন্যে। কেউ না কেউ তো ওকে দেখতে পাবেই। ঘুঘু এখন কোথায়? আমার চোখের সামনেই ঘুরছে, ফলো করছি। খেয়াল রাখিস ধান খেয়ে যেন উড়ে না যায়। স্যার, পায়রাকে লোকেট করে গেছে। পায়রাটাকে এবার কাস্টাডিতে নিয়ে আসতে হবে। হরিশ, আমার খুব ভয় লাগছে, বুঝতে পারছি না কি হবে। আরে আমি থাকতে ভয় পাওয়ার কি আছে তোমার, বসো। তুমি জানো এখন ওর ফোনটা বন্ধ রয়েছে। হয়তো ও সেটাই করেছে যেটা তুমি করেছিলে, আমাদের দুজনের জন্য ও রাস্তা খুলে দিয়েছে। ভিতরে বসে আছে স্যার,
কোনো বৌদির সাথে ফষ্টি নষ্টি করছে স্যার। দেখো শীতল, তোমার, ওকে আর আমার খুশি হওয়া উচিত যে আমাদের মাঝে আর কোনোদিন অজয় আসবে না। তুমি এরকম কেন বলছো যে অজয়কে আর দেখতেই পারবো না? আরে কারণ এতদিন হয়ে গেছে ও তোমাকে একটাও ফোন করেনি। হয়তো ও কারোর সাথে পালিয়ে গেছে কোথাও। সময় এসে গেছে শীতল, তুমিও নিজের জীবনের গিয়ার চেঞ্জ করে ফেলো। ইউটার্ন নিয়ে নাও, কোনো নতুন রাস্তা ধরো। দেখো শীতল, কোনো জিনিস যখন ধরাছোঁয়ার বাইরে চলে যায় তখন সেটাকে ছেড়ে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। না হরিশ জয়সওয়াল, আমরা পুলিশের লোকেরা কোনো বুঝে শুনে কাজ করিই না, করতেই পারি না। জানিস কেন? কারণ আমাদের নাগালের বাইরে থাকা ক্রিমিনাল এখনো জন্মায়নি। মুকেশ সাক্সেনা হলো আমার বন্ধু। আমি জানি যে ওকে আর ওর মাকে কেউ মেরে ফেলেছে, কিন্তু আপনারা আমাকে কেন সন্দেহ করছেন? কারণ তোমার আর মুকেশের কমন গার্লফ্রেন্ড আমাদের সাক্ষী হয়ে গেছে। কি? কে? রয়্যাল ব্লু নাম ওই মেয়েটার। এই হলো হরিশ জয়সওয়াল, তোমার প্রিয় বন্ধু। এ সেই রাতে ক্রাইম সিনে জীবিত ছিল। এই আমাদের বলেছে যে আপনি হরিশ জয়সওয়ালকে তুলে নিন। ওই রাতে আমরা তিনজন একসাথেই ছিলাম, আমি, মুকেশ, হরিশ। খুব সুন্দর আড্ডা জমেছিল। কিন্তু তোমার এই প্রিয় বন্ধু এটা বলতে পারিনি যে তুমি কেন মুকেশকে খুন করলে। সে তো আমি এখনো বলতে পারবো না, কারণ যেটা হয়নি সেটা আমি কি করে বলতে পারবো। মুকেশ খুন হয়েছে এটা সত্যি। মুকেশকে খুন আমি করেছি এটা মিথ্যে। বন্ধু কখনো বন্ধুর গলা কাটে না, না বন্ধু বন্ধুর মাকে মারে। এখন এখান থেকে এগোনোর দুটো রাস্তা আছে আমাদের কাছে। একটা খুবই সোজাসুজি, ঠিকঠাক, ওতে তোমার কষ্ট কম হবে। আর দ্বিতীয়টা হলো একদম বাঁকা। সে রাস্তা দিয়ে হয়তো যাওয়া যাবে, কিন্তু যেতে গিয়ে অনেক কিছু ঘটবে। হয়তো তোমার এই হাত পা ভেঙে যাবে। ও হ্যাঁ, শীতল দুবেও এই পাশের ঘরেই আছে। এখন হয় তুমি বলবে, না হলে ও বলবে। আমার স্বামী অজয় দুবে, ওর একটা বন্ধু আছে দিলীপ। হরিশ দিলীপেরই বন্ধু। আর হরিশ একবার আমার স্বামীকে লোনও দিয়েছিল। আমি ওকে এইভাবেই জানি। এভাবেই চেনেন? এভাবে তো দেখাও করতেন। কারণ পার্কের দোলনায় বসে যেভাবে আপনারা ফষ্টি নষ্টি করছিলেন সেটা কিন্তু অন্য গল্প বলছে মিসেস শীতল অজয় দুবে। আপনি বলতে কি চাইছেন? আমি বলতে চাইছি যে মুকেশ সাক্সেনা আর ওর মা শান্তি সাক্সেনার মার্ডার হয়ে গেছে। আপনি কি জানেন এই মার্ডার সম্বন্ধে? আমি কিচ্ছু জানি না এই মার্ডার টার্ডার সম্বন্ধে। আমি 4 দিন ধরে নিজেই চিন্তায় রয়েছি। আমার স্বামী 4 দিন ধরে বাড়ি ফেরেনি, ওর ফোনটাও বন্ধ আছে। আপনি শীতলকে কেন মাঝখানে আনছেন স্যার? ও কিচ্ছু জানে না। কিন্তু আমরা এটা জানি যে আমাদের মুকেশ এবং শান্তি দেবীর খুনিকে দরকার। এবার হয় আমার তোমাকে ভাঙতে হবে, না হলে তোমার গার্লফ্রেন্ড শীতলকে। তুমিই ঠিক করো, যে কোনো একটাকে ধরো, আমরা অন্যটাকে ধরবো। আমি মুকেশের অসুখের ব্যাপারে জানতাম। ও জীবনের শেষ কটা দিন গুনছিল। ভাই ডক্টর বলছিল আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। কিন্তু ভাই এই এইচআইভি তো এইচআইভি হয়। তাই তুমি ওর কষ্ট সারা জীবনের জন্যই শেষ করে দিলে। নিজেই ঠিক করলে যে ওর শেষ দিন কোন দিন হবে। আর শান্তি দেবী, উনি কোন কষ্টে ছিলেন যে ওনাকেও ছুটি দিয়ে দিলে? আমি চলে যাচ্ছি ভাই, এই অসুখ আমায় শেষ করে দেবে। মুকেশ, আমি বুঝতে পারছি ভাই। আমি অস্মিতাকে ফাঁসাতে চাইনি ভাই, ওকে মিথ্যে কথা বলতে চাইনি। আমি চাইনি যে ওরও আমার অসুখটা হোক, কিন্তু মা না জোর করেছিল, বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। ছাড় না ভাই, যা হয়ে গেছে তা বাদ দে, সামনের দিনগুলোর কথা ভাব। সামনের দিকের কথা ভেবে কি হবে? একটা ওষুধের জন্য প্রচুর টাকা যাচ্ছে, তার মধ্যে অস্মিতার বাবা মা আবার কেস করেছে। আমি একদম বিক্রি হয়ে গেছি। ছোট একটা দোকানও ছিল, তাও বিক্রি করতে হলো। তাও আমি সামলাতে পারছি না। ভাই
কিছু টাকা দিতে পারবি? কোনো লোন টোনও যদি পাই। লোন টোন ছাড়, আপাতত এটা রাখ। সব মিলিয়ে ৭৫,০০০ টাকার কাছাকাছি হবে। তোর মন অনেক বড় ভাই, তোর এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। পাগল হয়ে গেছিস? বন্ধুর মধ্যে আবার এসব কি? একজন ভালো বন্ধুর মতো কিছু না বুঝে, কিছু না হিসেব করে যা ছিল সব দিয়ে দিয়েছিলাম। তারপর আমার খারাপ সময় এলো, আমার ওপর কেস করা হলো, আমার অনেক টাকার দরকার ছিল। আমি যখন মুকেশকে চাইলাম। কি বলছিস ভাই? আমার কাছে পরের ইঞ্জেকশনটা নেওয়ার জন্য টাকা নেই। আমি তোর ৭৫,০০০ টাকা কি করে দেবো ভাই? না, আমি চাইতাম না তোর কাছে ভাই, কিন্তু ১ টাকা ১ টাকা করে জমাচ্ছি। কিছু কর ভাই, যদি টাকা না দিস তাহলে মরে যাব পুরো। যদি আমি কিছু করতে পারতাম তোর জন্য, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব। তোর সমস্ত টাকা না হলেও কিছু টাকা তোকে অবশ্যই দিয়ে দেব। কিন্তু না, দেয়নি, ১ টাকাও ফেরত দেয়নি। ও আসলে দিতেই চাইতো না। ও আসলে শুধুমাত্র নিজের চিকিৎসা, নিজের কেস, এগুলো ছাড়া আর কিচ্ছু দেখতে পেত না। স্যার, আমি ওকে খুব ভালো করে বুঝিয়েছিলাম, খুব গালি দিয়েছিলাম আর ধমকও দিয়েছিলাম, কিন্তু এতে ওর কোনো এফেক্ট হয়নি। এমন কি এমার্জেন্সি ছিল তোমার? শীতল, আমি শীতলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, সেটেল হতে চেয়েছিলাম। আমার ওপর অনেক দেনা ছিল, সেগুলো মেটাতে চেয়েছিলাম। তারপর? আমি সবকিছু ফুল অ্যান্ড ফাইনাল করে দেওয়ার জন্য মুকেশের বাড়িতে গেলাম, শেষবারের জন্য। আরে আয়, ভেতরে আয়। মুকেশ, আমি পুরো দুনিয়াকে বোকা বানাই, আর তুই আমাকে বোকা বানিয়ে দিলি। বোকা তো ভাগ্য আমাকে বানিয়েছে। আমরা দুজনে কত মজাই না করেছি, কত ভালো সময়ও কাটিয়েছি, কিন্তু এই অসুখটা তো আমারই হলো, তাই না? আমারই হলো এই অসুখটা। তোর সমস্যা দেখলে আমার একটুও সমস্যা কমবে না তাতে। এক কাজ কর, তুই এই বাড়িটা বেচে দে, তোর মায়ের গয়না বেচে দে, যা করে হোক তুই আমাকে আমার টাকা ফেরত দে। আরে তুই তো আর 4 দিন বাঁচবি, আর আমার সামনে তো সারা জীবন এখনো পড়ে রয়েছে রে। আর তাছাড়াও দুটো জীবন। শীতলকে বিয়ে করার কথা ভাবছি। দেখ ভাই, তুই আমার সামনে মায়ের গয়না বিক্রির কথা বলবি না। উনি এখনো বেঁচে রয়েছেন। যদি এই বাড়ি আমি বিক্রি করে দিই, তাহলে আমি মারা গেলে মা কোথায় থাকবে, কোথায় যাবে? আমি তোকে আগেও বলেছি, তোর টাকা ফেরত দেওয়ার জন্য একটা কানা করিও আমার কাছে নেই। মাথা গরম হয়ে যাচ্ছিল আমার। আমি জেনে গেছিলাম আমার ৭৫,০০০ টাকা গেছে জলে। এক চিটার সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের সঙ্গে চিটিং নয় স্যার। নেশার জন্য রাগ আরো বেড়ে গেছিল।
মুকেশ, কি হলো? কি হয়েছে মুকেশ? মুকেশ, হরিশ, এটা কি করলি তুই? মুকেশ, চোখ খোল বাবা, চোখ খোল। মুকেশের মা আমাকে দেখতে পেয়েছিল। যদি ওনাকে না মারতাম তাহলে আমি ফেঁসে যেতাম। তুমি মুকেশ সাক্সেনাকে এই জন্য খুন করলে যে ও তোমার টাকা ফেরত দেয়নি বলে? হ্যাঁ স্যার। তোমাকে কেউ সুপারি দেয়নি তো মুকেশ সাক্সেনাকে খুন করার জন্যে? কে দেবে সুপারি? শুধুমাত্র তুমিই নও যে মুকেশ সাক্সেনার উপর রেগেছিলে। ছাড়ো, শীতলের হাজব্যান্ড অজয় দুবে, ও কোথায়? কি রে ভাই হরিশ, গাড়ি কোথায়? ভাই 1 থেকে 1.5 ঘন্টা তো এখানে পৌঁছতে পৌঁছতে লেগেই যাবে। ভাই 8:30 তো বেজেই গেল। একটা কাজ করি, কোনো এক ধাবায় যাই, রুটি টুটি খাই। চল চল। একে এখানেই কোথাও ফেলে দিই। যতদিন লাশ কেউ খুঁজে পাবে ততদিনে গলে যাবে। হ্যাঁ চল তোল। শীতল আর আমার মধ্যে সবকিছু হচ্ছিল স্যার। ব্যাস অজয়ই একটা কাঁটা ছিল যাকে ও ছাড়ছিল না, তো আমি কাঁটা উফড়ে ফেললাম। তুমি এই জন্য একটি মানুষকে খুন করলে যে তোমার ধার শোধ করতে পারছিল না। তুমি ওর মাকে শুধুমাত্র এই জন্য মারলে যে তোমাকে ধরিয়ে দিতে পারত। আর তুমি একজন নিষ্পাপকে খুন করলে কেননা ওর বউ যে তোমার প্রেমিকা নিজের স্বামীকে ছাড়তে চাইছিল না। 3 মার্ডারের পরে তোমার মনে হয়েছিল যে তুমি সুখে বাঁচতে পারতে। ধরা যদি না পড়তাম তো বাঁচতাম। শীতল কখনো জানতেই পারতো না যে ওর স্বামীকে আমি মেরেছি। খুব সুখে দিন কাটাতাম আমরা, কিন্তু এখন আর সম্ভব নয় সেটা। কপাল খারাপ আমার স্যার। নোংরা মনের মানুষরা এটা কি করে ভাবতে পারে হরিশ জয়সওয়াল? তুমি শুধু নোংরা নও, তুমি অতিরিক্ত খারাপ। এখন শুধু দেখে যাও ভাগ্য তোমাকে কোথায় নিয়ে যায়, কি শাস্তি হয় তোমার। শীতল, আমরা তোমার স্বামীর লাশ খুঁজে পেয়েছি। খুব খারাপ অবস্থা, তুমি চিনতেও পারবে না। হরিশ? হ্যাঁ, স্বীকার করেছো। খারাপ লাগছে কেন? অজয় যদি তোমার এই নোংরামি সম্বন্ধে জানতে পারতো তাহলে ওর ভেতরে তো কিছু না কিছু নিশ্চয়ই মরতো। কিন্তু স্যার আমি ওকে ছাড়তে চাইনি। গাছেরও খাবে, তলারও কুড়বে। কিন্তু ম্যাডাম, এটা তো হয় না। অসততার কোনো বিকল্প হয় না।
শুধু পাপ হয়, খুব খারাপ ভাবে। অন্যকে বলা মিথ্যে এবং নিজের মিথ্যে একদিন তো প্রকাশ পাবেই। কবিতা, খুনি ধরা পড়েছে। মুকেশেরই কোনো বন্ধু হরিশ জয়সওয়াল। টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। মুকেশ ওর টাকা ফেরত দেয়নি। আর এই হরিশ জয়সওয়ালের মনে হয়েছিল ওকে ঠকানো হয়েছে। হ্যাঁ, রাগের মাথায় মেরে দিল। আর শান্তি দেবী? উনি খুনিকে দেখে ফেলেছিলেন, এই জন্যে ওনাকেও। সব মানুষেরই জীবনে এমন একটা মোড় আসে যখন জীবনের গাড়ি অন্ধকারে ঢাকা একটা কানাগলির দিকে চলে যায়। কেউই নিজের ইচ্ছে এই কানাগলির দিকে যায় না, প্রত্যেকেই এই অন্ধকার গলি থেকে বেরোতে চায়। কিন্তু এই কানাগলির থেকে বেরোনোর জন্য অন্ধকার দূর করা প্রয়োজন, সেটাই সঠিক কাজ। অন্ধকারের মধ্যে চালানো হাত পা বা তীর প্রায়শই ভুল নিশানায় লাগে, নিরপরাধ মানুষদের আঘাত করে থাকে আর তাদের প্রাণ নিয়ে নেয়। ঠিক সময় চিকিৎসা করালে মুকেশ ভালো একটা জীবন পেত। অস্মিতারও এরকম অসময়ে ছটফট করে মরার পরিস্থিতি আসতো না। আর এটা হতেই পারে না যে শীতল এই বিষয়ে জানতো না যে হরিশের সাথে অ্যাফেয়ার করার অর্থ হলো নিজের স্বামী অজয় দুবের সাথে প্রতারণা। হয়তো সে অ্যাফেয়ারটা গোপন করত, কিন্তু হরিশের লালসা এই বোঝাপড়া কোনোদিন স্বীকারই করত না। এটা শীতলের স্বার্থপরতা আর মূর্খতা ছিল যে সে ভেবেছিল একই সঙ্গে সে দুটি নৌকায় পা দিয়ে চলতে পারবে। হরিশ জয়সওয়ালকে মুকেশ সাক্সেনা আর তার মা শান্তি সাক্সেনাকে মার্ডারের জন্য আইপিসির ধারা 302 আর প্রমাণ লোপাটের জন্য 201 ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে অজয় দুবেকে মার্ডারের জন্য হরিশ জয়সওয়াল আর দিলীপের বিরুদ্ধে আইপিসির ধারা 302, প্রমাণ লোপাটের জন্য ধারা 201 আর কমন ইন্টেনশনের জন্য 34 নম্বর ধারা লাগু করা হয়েছে। দিলীপ ক্রাইম ব্রাঞ্চের সামনে স্বীকার করেছে যে অজয়কে খুনের আগে সে এই কথাটা জানতো যে হরিশ মুকেশ আর তার মাকে ইতিমধ্যেই খুন করেছে। সে ভেবেছিল যে হরিশ যদি ডাবল মার্ডার করে বেঁচে যেতে পারে তাহলে অজয়ের খুনও কখনো ধরা পড়বে না। এটা শুধুমাত্র দিলীপের ভ্রান্ত ধারণা ছিল। আমাদের আজকের দ্বিতীয় কেসেরও অপরাধী ভ্রান্ত ধারণার অন্ধকারে ফেঁসেছিল। তার মনে হয়েছিল যে যখন সবকিছু পুড়ে যায় তখন আর কিছু অবশিষ্ট থাকে না। যখন ভালোবাসা জেগে ওঠে মনে হয় জাদু, আর যখন জেগে ওঠে ঘৃণা বুকের ভেতর জ্বলে ওঠে আগুন।
পরিবারের ভালোবাসা নাকি একটি নারীর প্রতি প্রেম? কোনটা ঠিক, কোনটা চোখের ভুল? শেষে তো সত্যি এটাই হলো যে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। যখন সম্পর্কে ঘুণ ধরে তখন প্রেম হাওয়া হয়ে উড়ে যায়। কিন্তু সেটা কি সত্যিই সম্পর্ক ছিল নাকি একটা অনেক বড় মায়াজাল? কিন্তু এই অনেক বড় মায়াজালের থেকেও একটা ভ্রান্ত ধারণা আছে যে যদি কারো প্রাণ নেওয়া হয় তাহলে ঘৃণার আগুন ঠান্ডা হয়ে যেতে পারে আর মৃতদেহের সঙ্গেই রহস্য চাপা পড়ে যায়। কিন্তু মৃতদেহের মধ্যে রহস্য লুকিয়ে থাকতে পারে না, বিশেষত তাঁদেরই খুনের কাহিনী যা তারা নিজেরাই বলতে থাকে নিজেদের ভঙ্গিতে। আমি কাউকে দেখতে পাইনি স্যার। প্রত্যেক দিনের মতো সকালে কাজ ছাড়তে এসে দেখি কিছু একটা জ্বলছিল। চোখের থেকে আমার ঘুম উড়ে গিয়েছিল স্যার। আমি ভাবছিলাম সকাল সকাল কে আবার কি পোড়াচ্ছে, আর খুব খারাপ গন্ধ আসছিল স্যার। মনে হলো নিশ্চয়ই কোনো গড়বড় আছে। কাছে গিয়ে দেখি ওটা একটা বডি স্যার। ওটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই স্যার, আর তারপর আপনাদেরকে খবর দিই। তোমরা সবাই কাছাকাছি থাকো। না সাহেব, আমাদের মধ্যে থেকে এখানে কেউই থাকে না। হ্যাঁ সাহেব, পুলিশের গাড়ি এলো তাই দেখতে এলাম। নায়ক স্যার, মনে হচ্ছে ভিকটিম হ্যান্ডিক্যাপ ছিল। স্যার এটা দেখুন। এটা তো কারো হাত মনে হচ্ছে, হয়তো ভিকটিমেরই হবে। লাশটা এখনো জ্বলছে মানে লাশটাকে জ্বালানো হয়েছে বেশি সময় হয়নি। হ্যাঁ স্যার, লাশটাকে মাঝরাত বা ভোরের দিকে জ্বালানো হয়েছে। ওই ছেলেটা রাজু, ওই ছেলেটা এখানে 6:30 থেকে 7টার মধ্যে এসেছিল। পুরো এরিয়া খুঁজে দেখো আর আশেপাশে বস্তি আর পাড়াগুলোতে খোঁজ করো। মনে হচ্ছে ভিকটিম আর খুনি এই আশেপাশেরই বাসিন্দা। স্যার, খোঁজ পেলাম মোটরসাইকেলে দুজন বসে ভারী একটা বস্তা নিয়ে যাচ্ছিল। কে দেখেছে? ওই এলাকারই একটা দুধওয়ালা, ওর নাম হলো বংশী। আরে ওই কি দেখছিস বে? জায়গা নেই, ভাগ ভাগ। মোটরসাইকেলের নাম্বার দেখেছিলি? না সাহেব, মুখটা তো দেখতেই পাইনি সাহেব। গাড়ির নাম্বার কোথা থেকে দেখবো? এত অন্ধকার ছিল যে কিছুই দেখা যায়। হ্যাঁ, ওদের দুজনের মাথায় সাদা টুপি ছিল, বোঝা গেল মুসলমান। আরে ওই কি দেখছিস বে? ভিকটিম মুসলিম হতে পারে, সুন্নত হয়েছিল, আর মৃত্যু এখনো 12 ঘন্টা হয়নি। আর মৃত্যুর কারণ? মাথার পেছনে গভীরভাবে আঘাত করা হয়েছে আর হ্যামারেজে হয়েছে। খুন করার পর পোড়ানোরও চেষ্টা হয়েছে। লাশকে আইডেন্টিফাই করা এত সহজ হবে না। বোঝাই যাচ্ছিল যে লাশটা পুড়িয়ে ফেলা হয়েছিল যাতে তার আইডেন্টিফিকেশন কোনোভাবেই না করা যায়। কয়েকটি মিসিং কমপ্লেন্ট ম্যাচ হয়েছিল, সেগুলোর উপর দৃষ্টি দেওয়া হয়। কিন্তু এমন মনে হচ্ছিল যে এই পুড়ে যাওয়া লাশটা যেই ব্যক্তির ছিল
তার মিসিং কমপ্লেন্ট হয়তো এখনো লেখানোই হয়নি। কিন্তু রাতের অন্ধকারে সেই লাশটাকে নিয়ে যাওয়ার জন্য যেই মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল তাতে আলোকপাত করা হয়, কিন্তু দিল্লি এখনো অনেক দূরে ছিল। আরে চাচা, একটা পান দিন। ওসমান, হ্যাঁ ভাই। এদিকে আয়। হ্যাঁ বলো। এই বাইকটা কার? কয়েকদিন ধরে এখানে পড়ে আছে। আমি কি জানি সাগর ভাই, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো কাউকে বলেছো এখানে রাখার জন্য। আরে আমি যদি কাউকে বলতাম তাহলে কি তোকে আর জিজ্ঞেস করতাম? এটা আবার কোনো কেস খাওয়া বাইক নয় তো? এখানে একটা বাইক পাওয়া গেছে স্যার। বাইকের নাম্বার হলো MHXR4763। এই বাইকটা মুলুনের একটা গ্যারেজের সামনে দুদিন ধরে পড়ে আছে স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওটা আমার বাইকের নাম্বার। তো বাইকটা রাস্তায় ফেলে রেখে গেছো কেন? রাস্তার উপর? কি বলছেন স্যার? কোথায় পেয়েছেন আমার বাইকটা? আরে স্যার, এ তো আমারই বাইক, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে অন্য কারোর গ্যারেজের সামনে এটা কেন দাঁড়িয়েছিল। দুদিন থেকে এখানে পড়ে আছে। আমি তো আমার বাইক ভাইজানকে দিয়েছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি কথা বলছি। স্যার, বাইক নিয়ে যাই এখন? না, প্রথমে কাগজপত্র চেক করতে হবে। ভেতরে এসো। The number you have called is currently switched off. Please try again later. আব্বু, ইমরান ভাইয়ের ফোন বন্ধ আসছে। আরে ইমরান ভাই কোনো পার্টিকে বাড়ি ফাড়ি দেখাতে নিয়ে গেছে হয়তো, আর এমনিতেও কখনো কখনো তো ফোন বন্ধ রাখি। কিন্তু ফয়জল, ইমরান সাজিদের থেকে দুদিন আগে মোটর বাইকটা নিয়েছিল, আর সেটা গ্যারেজে গেল কি করে? পুলিশের লোকরা বলছে যে গাড়ি দুদিন পর্যন্ত ওখানেই দাঁড়িয়েছিল। ইমরান ভাই আমাকে বলেছিল যে এক সপ্তাহের জন্য বাইক চাই ওনার, কিন্তু দুদিন পরে এরকম রাস্তার উপরে কেন ফেলে রাখলো? সাজিদ, এক সপ্তাহের জন্য তো বাইকটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে তো ইমরান ভাই, এমনিতেও এই সপ্তাহে কোনো কাজ নেই আমার, তুমি বিন্দাস নিয়ে যাও না। আসছি। এই ফোনটা কখন থেকে বন্ধ আছে ইমরান আহমেদের? আজ দুপুর থেকে ট্রাই করছি সাহেব। আসলে ভাইজান 3 দিন আগে আমার কাছ থেকে বাইক নিয়েছিল, 11ই জুন। 11ই জুন? কখন নিয়েছিল গাড়িটা? সন্ধ্যের সময় সাহেব। বললো এক সপ্তাহের জন্য বাইক চাই আমার। আমি বললাম নিয়ে যাও, আমারও সেরকম কোনো কাজ ছিল না, আমি দিয়ে দিয়েছি। কিন্তু সাহেব, আজ আপনার পুলিশ স্টেশন থেকে ফোন এলো, বললো যে বাইক ওখানে দুদিন ধরে মুলুনের কোনো গ্যারেজের পাশে দুরাত ধরে পড়ে আছে। আচ্ছা, তোমার এই দাদা থাকে কোথায়? কোনো ঠিকানা ফিকানা জানো? আসলে ব্যাপারটা হলো স্যার যে আমাদের ইমরান ভাই ঠিক কোথায় থাকে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের সঙ্গে থাকে না। কিন্তু আমরা ফোনে টাচে থাকি সাহেব, প্রায় দিন কথা হয় আমাদের। আর আমি ওর বিবিদের সাথেও কথা বলেছিলাম। বিবিদের সঙ্গে? সাজিদ মিয়া, তোমার ইমরান ভাই তো 2 সপ্তাহ এখানে আসেনি, আর ও কোনো ফোনও করেনি। ব্যাপারটা কি বলবে একটু? সেরকম কোনো ব্যাপার নয় ফায়জা ভাবি, ওকে ফোনে পাচ্ছিলাম না তো, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করে নিই। মুমতাজকে জিজ্ঞেস করেছো? না সাজিদ ভাই, ইমরান তো এখানে অনেকদিন আসেনি। ব্যাপারটা কি? আরে মুমতাজ ভাবি, ওর ফোন লাগছিল না তাই জিজ্ঞেস করলাম। রাবিয়ার সঙ্গে কথা হয়েছে? না, ওনাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। এটা কিরকম কথা হলো? ইমরানকে ফোনে পাওয়া যাচ্ছে না, আর ওর 2 বিবিও ওর ঠিকানা জানে না, 3য় বিবিকেও ফোনে পাওয়া যাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি এসব কি হচ্ছে? এই ফয়সাল, তোর কাছে রাবিয়ার আর কোনো নাম্বার আছে? সাজিদ ভাই, কি বলছো তুমি? যে নাম্বারটা সবার কাছে আছে সেটাই আমার কাছেও আছে। আসলে স্যার ব্যাপারটা হলো ইমরান ভাইয়ের আর এক বিবি হচ্ছে রাবিয়া, ভাইজান ওর সঙ্গেই থাকতো। তার মানে তোমাদের দুজনের মধ্যে কেউই জানো না যে রাবিয়ার বাড়ি কোথায়, যেখানে তোমাদের দাদা ইমরান থাকে? না স্যার, একটা কেস আছে। আমাদের এলাকার পাশের পাড়ায় একটা বডি পাওয়া গেছে পোড়া অবস্থায়, কিন্তু পোস্টমর্টেম হওয়ার পর জানা গেছে যে বডিটা মুসলিম ব্যক্তির। দেখুন, আমি এরকম বলছি কারণ এরা উইটনেস, এরা দেখেছে রাতে 2জন লোক বাইকে করে বস্তার মধ্যে কিছু নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে ওটা লাশই ছিল। আরে ওই কি দেখছিস বে?
জায়গা থেকে ভাগ। দেখো সাজিদ আর ফেজল, আমি তোমাদের মিসিং কমপ্লেন লিখে তো নিচ্ছি, কিন্তু আমার মনে হয় তোমরা দুজন একবার এই পোড়া বডিটা দেখে নাও। কি বলছেন সাহেব আপনি? আমাদের ভাইজানের কোনো খবর নেই, আর আপনি একটা লাশ পেয়ে আমাদেরকে বলছেন যে ওই বডিটা গিয়ে দেখবো এখন? কি বলছেন স্যার? আমাদের ভাইজান তো খুব ভালো মানুষ, ওর কেউ খুন কেন করতে যাবে? দেখো, আমি তো তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, বডিটা দেখো একবার। আরে আমি কখন বললাম যে এই বডিটা তোমার দাদা ইমরানেরই? যে কোনো কারোর হতে পারে। না সাহেব। স্যার, একে চেনা তো খুবই মুশকিল। সাহেব, আমরা কেন, কেউই এই লাশ চিনতে পারবে না। রাবিয়া, ইমরানের তৃতীয় বিবি, এখনো ওর ফোন বন্ধ। হ্যাঁ সাহেব, কিন্তু সাহেব আমরাই যখন চিনতে পারলাম না তখন ও কি করে চিনতে পারবে? আপনারা আপনাদের আব্বুকে শনাক্তকরণের জন্য ডাকতে পারেন। পাওয়া গেছে ইমরানকে? তা সব ঠিক আছে তো? এই পুলিশরা চায় যে তুমিও একবার দেখে নাও। দেখে নেব? কি দেখে নেব সাজিদ? আমি ফয়জলকে পাঠাচ্ছি তোমাকে আনতে, ঠিক আছে? তুমি শুধু ওর সঙ্গে চলে এসো। আবু সাহেব, আমার মনে হচ্ছে যে আমাদের ইমরান ভাই নয় সাহেব। ইমরান? ইমরান, সাজিদ, ফয়জল, ওরা তো অনেক চেষ্টা করে ওকে চিনতে পারেনি, কিন্তু আমি তো ওর আব্বু না, আমি কি করে চিনতে ভুল করব? ভাইজান, ভিকটিম হলো ইমরান, রাবিয়া আহমেদ, ইমরানের তৃতীয় বিবি। তবে রাবিয়ার ফোন এখনো সুইচড অফ। আর এই দুই মেয়া বিবি পরিবারের থেকে আলাদা থাকতো, আর এরা কোথায় থাকতো কেউ কিচ্ছু জানতো না। ইমরানের ভাই সাজিদ রাবিয়ার মা বাবার ঠিকানা দিয়েছে স্যার। চলো দেখা করে আসি নায়ক, আর আশা করি ওখানে গিয়ে কোনো মিসিং কমপ্লেন পাবো না রাবিয়া আহমেদের। আইডেন্টিটি নষ্ট করার উদ্দেশ্যে খুব খারাপভাবে পুড়িয়ে ফেলা একটা বেওয়ারিশ লাশের শেষমেশ শনাক্ত হয়ে গিয়েছিল। নির্যাতিত ছিল 40 বছরের ইমরান আহমেদ। খুনের আগে ইমরান তার ছোট ভাই সাজিদের কাছ থেকে তার মোটরসাইকেল 1 সপ্তাহের জন্য নিয়েছিল, আর এই বিষয়ে সম্পূর্ণ সম্ভাবনা ছিল যে দুজন খুনি ইমরানের লাশ নিয়ে সেই বাইকে করেই কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছিল। আর এখন ইমরানের তৃতীয় স্ত্রী রাবিয়ার ফোনও সুইচড অফ ছিল, আর হয়তো সেও
নিরুদ্দেশ ছিল। এই ভয়ঙ্কর খুনের আড়ালে খুব জটিল সম্পর্কের একটা মায়াজাল ছড়ানো, এমন সম্পর্ক যা এমন ভুল ধারণায় দাঁড়িয়ে যে সম্পর্কটা হয়তো ভালোবাসার সুতোয় বাঁধা আছে, কিন্তু বাস্তব এটাই ছিল যে একটা লাশ এইসব ভুল ধারণাগুলোকে, এইসব ভ্রমকে, এই মায়াজালকে ভাঙতে চলেছিল, হয়তো ভেঙে ফেলেছিল। বাজি এবার পুলিশের হাতে ছিল। খুনিদের কাছে পৌঁছতে পৌঁছতে তাদের এইসব মিথ্যে সম্পর্কগুলোকে শনাক্তকরণেরও দায়িত্ব ছিল। এই মার্ডার মিস্ট্রির দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, যারা সময় মতো আপনার সামনে আয়না তুলে ধরে তারাই জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।